তোমরা দেখছো এই সাইডে রয়েছে বোলপুর শান্তিনিকেতন যে স্টেশন, এই যে এগুলো কিন্তু ছৌ নাচে ব্যবহার করা হয়, বেত দিয়ে তৈরি। দেখতে পাচ্ছ এখানে নানান আসবাবপত্র। এখানে হচ্ছে গরুর গাড়ির চাকা দেখতে পাচ্ছ। গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী পালকি, আগে এই পালকিতে করেই বিয়ে হতো। দেখালাম পশ্চিমবঙ্গ, আর এটা দেখালাম সিকিম। এই সিকিমের বাসিন্দাদের ড্রেস কেমন হয়। এই ঢেঁকি, আগে কিন্তু এত মেশিন ছিল না, মিক্সার ছিল না, তখন কিন্তু চাল কোটা হতো, ডাল ভাঙা হতো, সমস্ত কিছু ঢেঁকিতে করা হতো। দেখতে জীবন্ত ভূত দেখতে পেলাম। ভূত আমাদের কিন্তু হাসছে। সমর্থ সেনের বাড়ি। এটা হলো পুরোনো পোষ মেলার মাঠ। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই তাল গাছ দেখে কিন্তু লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। এটার নাম হলো আপনার তিন পাহাড় কুয়ো। এইখানটায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুবই ভালো আছো। টাইটেলের থামলে তোমরা ঠিকই দেখেছো। আজকে আমি যেতে চলেছি হাওড়া স্টেশন থেকে তারাপীঠ। আর তো আমরা প্রথম দিন যাব হাওড়া থেকে শান্তিনিকেতন যাবো, যেখানে টিকিট পড়ছে মাত্র 70 টাকা। আমার পিছনে রয়েছে ট্রেন, তখন কিন্তু স্টেশনে ট্রেন দিয়েছে। চলো ট্রেন উঠে দেখা হচ্ছে। চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো। হাওড়া স্টেশন থেকে আমাদের ছিল কুলিক এক্সপ্রেস, যেটি ছাড়ার সময় ছিল 8:55, আর এই ট্রেনটি প্ল্যাটফর্মে দিয়েছিল 8:45 নাগাদ। অসংখ্য যাত্রী কিন্তু তৈরি ছিল এই ট্রেনটির জন্য, অপেক্ষায় ছিল। এই হলো আমাদের কুলিক এক্সপ্রেসের জেনারেল কামরা। তো আমরা কিন্তু কোনো ফার্স্ট ক্লাস বা এসি বা স্লিপার ক্লাস কোনো টিকিট কাটিনি, আমরা কেটেছিলাম জেনারেল কামরা। এরকম রয়েছে, এক সাইডে 3টা করে সিট, এক সাইডে 2টো করে সিট রয়েছে। এই রয়েছে বাথরুম, এই যে রয়েছে মিরর একটা পেয়ে যাচ্ছ, সামনে রয়েছে বেসিন, আর এখানে রয়েছে কোমর। দেখতে পাচ্ছ এখানে কিন্তু জল পড়ে, জল রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ঘড়িতে বাজে তখন 8:55, আর ট্রেনটি তখন ঠিক নির্ধারিত সময়ে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। হাওড়া জংশন থেকে বোলপুর শান্তিনিকেতন যেতে আমাদেরকে পার করতে হবে 32টি স্টেশন, যেটির দূরত্ব রয়েছে 159 কিলোমিটার। হাওড়া স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতন স্টেশন পর্যন্ত আমাদের পৌঁছাতে প্রায় সময় লাগবে প্রায় 3 ঘন্টার কাছাকাছি। ট্রেন ছুটে চলেছে তার নিজের গতিতে। এখন আমরা পার করছি চন্দননগর স্টেশন। দেখতে দেখতে বেশ কয়েকটি স্টেশন এবং জংশন পার করে চলে আসলাম বর্ধমান জংশন স্টেশনে। নিচে সবুজ ঘাসে ভর্তি মাঠ এবং ওপরে নীল আকাশ। প্রাকৃতিক এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে তোমরা কখন পৌঁছে যাবে বোলপুর শান্তিনিকেতন তোমরা কিন্তু ভাবতেও পারবে না। আর বন্ধুরা, এখন আমরা যাচ্ছি কোপাই নদীর উপর তৈরি ব্রিজের উপর দিয়ে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই নদীকে দেখেই লিখেছিলেন সেই কবিতা, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আমার এই সাইডে রয়েছে কুলিক এক্সপ্রেস। আমরা কিন্তু এক্সপ্রেস ট্রেনে করে এসেছি। এই এক্সপ্রেস ট্রেন থেকে আমরা সবাই নামলাম। এবারে আমরা যাবো শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো আমরা কিন্তু অলরেডি শান্তিনিকেতনে নেমে গিয়েছি। এবারে আমরা এখান থেকে করে নেবো কিছু সাইড সিন, তারপরে সন্ধ্যায় যাবো তারাপীঠ মন্দির প্রাঙ্গণে। তো সবটা তোমাদের শেয়ার করবো। তো তোমরা যারা আমাকে চাও না, আমি সুবিধা তোমাদের সাথে সুবিধা আমি চলে আসবো। শুরু করা যাক। বোলপুর শান্তিনিকেতন স্টেশনে কিন্তু আমরা নেমে গিয়েছি। ট্রেন কিন্তু বেরিয়ে যাচ্ছে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। দেখাতে পাচ্ছি এই যে লেখা রয়েছে বোলপুর শান্তিনিকেতন, আর এখান দিয়ে বেরিয়ে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে। আর এখান দিয়ে যে মেন যে প্ল্যাটফর্ম রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে বেরিয়ে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে সাইট সিইং করার জন্য। তো বন্ধুরা, তোমরা যারা শান্তিনিকেতনে নতুন আসছো, তারা কীভাবে একদিনে শান্তিনিকেতন ঘুরবে, সাইট সিইং করবে, কী করে, কত টাকা টোটো ভাড়া রয়েছে, কোথা থেকে টোটো ধরলে সবথেকে কম খরচ হবে, সব ডিটেলস থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে, প্ল্যাটফর্মের উপর রয়েছি। তো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখছো এই সাইডে রয়েছে বোলপুর শান্তিনিকেতন যে স্টেশন, সেখান থেকে বেরিয়ে কিন্তু এরকম তোমার টোটো পেয়ে যাবে। এই টোটোয় করে কিন্তু তোমার সাইট সিইং করতে পারবে। এখান থেকে তোমরা তোমাদেরকে কোন জায়গা ঘুরে দেখানো হবে এবং কত কী রেট রয়েছে সমস্ত কিন্তু দেখিয়ে দেওয়া হবে। দেখতে হচ্ছে এই জায়গাটা একটু খুব সুন্দর গেট করে শান্তিনিকেতনের। এখানে প্রচুর সংখ্যক টোটো রয়েছে, প্রচুর সংখ্যক টোটো কিন্তু আমরা পেয়ে যাবে সাইট সিইং ঘোরার জন্য। এইগুলো সব এটা টোটাল এতে 24টা জায়গা দেখতে পাচ্ছ, টোটাল 24টা জায়গা। আর এখানে কী দেখা 9547336354। আচ্ছা, তোমার সাথে যোগাযোগ করবে কী করে? এই ফোনে না, এখানে এসে তোমার ফোন করলেই পেয়ে যাবে সব। আচ্ছা, যদি কারো চিন্তা অসুবিধা হয় তোমার ফোন করলে? হ্যাঁ, ফোন করলে আমার সব পেয়ে যাবে। আচ্ছা, আর পুরো মানে যেখানে যেখানে যাবে সেই জায়গাটা পুরো গাইড করে দেবে তো? হ্যাঁ, সব গাইড করবো, গাইড করে সব বুঝিয়ে দেবো, সব গাইড করে বুঝিয়ে দেবো আমি, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আমরা এখন বোলপুর শান্তিনিকেতন থেকে স্টেশন থেকে বেরিয়ে একটা কাকুর টোটোতে বসে গেছি। কাকুকে আমরা দেখে নিলে, কাকুর নাম্বার কিন্তু দেওয়া রইলো। তোমরা যারা বোলপুর শান্তিনিকেতনে এসে খুব কম খরচের মধ্যে ভালোভাবে ঘুরতে চাও, ভালো একটা গাইড পেতে চাও, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবে। তো চলো আজকে কাকু কী কী দেখাচ্ছে আমাদের সমস্তটা তোমাদেরকে দেখাবো। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে বেরিয়ে তোমরা প্রচুর সংখ্যক টোটো পেয়ে যাবে।
সাইট সিনিং করার জন্য তাদের কাছে কিন্তু লিস্ট রয়েছে, সেই লিস্ট অনুযায়ী কত টাকা ভাড়া তাদের সাথে একটু বার্গেনিং করে নিলে তোমরা কিন্তু খুব সহজেই ঘুরতে পারবে বোলপুর শান্তিনিকেতন। তোমরা চাইলে এই কাকুর সাথে যোগাযোগ করেও সাইট সিনিং করতে পারো। আমরা কিন্তু এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম, তো চলো ঘুরে দেখা যাক। আরে পীরিত নজর গোরা নিমাই সন্ন্যাসী ওরে গীত গোবিন্দ পদ্মাবতী এরাই কেবল কয়জনা, ভোলা মোহনে রায় কেবল কয়জনা গোলে মালে পীরিত করো না, গোলে মালে পীরিত করো না। তো বন্ধুরা এধারে রয়েছে মেন এন্ট্রান্স গেট, এধার দিয়ে এসে কিন্তু এধারে পেয়ে যাবে ম্যাপের যে কোন ধারে কী রয়েছে সব কিছু কিন্তু এখানে লেখা রয়েছে। তো আমরা চলে যাবো পালকি এবং পুতুল ঘর, এই ধারটা দেখতে। চলো এই ধারে চলে দেওয়া যাক। এখানে লেখা রয়েছে পুতুল ঘর। এই যে এগুলো কিন্তু ছৌ নাচে ব্যবহার করা হয়। এই দেখতে ছবি দারুণ পুতুল রয়েছে, এইগুলো কিন্তু পুতুল নাচে বেশি দেখতে পাওয়া যায়। দেখতেছো বন্ধুরা এখানে কিন্তু এই যে দরজার উপরে কিন্তু খুব সুন্দর কাঠের হাতের কাজ পটচিত্র কিন্তু ফুটে উঠেছে। আর এই ধারে দেখাতে পাচ্ছি এখানে এটা কিন্তু স্টোন কাপচার লেখাই রয়েছে রাধাকৃষ্ণের। এটা কিন্তু স্টোন পাথরের উপরে তৈরি, এটা কিন্তু তৈরি মাটির। আর বন্ধু দেখতে পাচ্ছি এই যে পুরো ঘরটা কিন্তু একটি মাটির ঘর, উপরে রয়েছে বেড়া দেওয়া, আর এর নিচেই কিন্তু এখানে মাটি দিয়ে দেয়াল করা রয়েছে। এই ধারে কিন্তু দেখাতে পাচ্ছি এটা কিন্তু গণেশজির মূর্তি রয়েছে। দেখতে পাচ্ছি এখানে রয়েছে চৌকি রয়েছে, আর এখানে সমস্ত মাটির যে শিল্পকলা সেগুলো কিন্তু ওখানে বিরাজমান। আর এখানে কিন্তু সুন্দর পটচিত্র ফুটে উঠেছে, এটা কিন্তু মাটির নয়, এটা কিন্তু হাতে আঁকা বেত দিয়ে তৈরি। দেখতে পাচ্ছ এখানে নানান আসবাবপত্র নিত্য প্রয়োজনীয় এখানে রাখা রয়েছে। আর এখানে কিন্তু রাখা রয়েছে শাঁখ, এখানে নানান কানের দুল থেকে শুরু করে হার সমস্ত কিছু রয়েছে। প্রত্যেকটা ঘরে কিন্তু দারুণ হাতের কাজ করা। এখানে রয়েছে গরুর গাড়ির চাকা, দেখতে পাচ্ছ আগের দিনে যে গরুর গাড়ি ছিল সেই গরুর গাড়ির চাকা কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছ গরুর গাড়ির যে ভিতরে যে কাঠ দেওয়া থাকতো, বাইরে দেওয়া থাকতো লোহার বেড়ি, সেই গরুর গাড়ির চাকাই কিন্তু এইখানটায় রয়েছে। পুরো স্টলটাই কিন্তু এরকমভাবে সাজানো, বেশ সুন্দর হাতের কাজ করা রয়েছে। গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী পালকি, আগে এই পালকিতে করেই বিয়ে হতো, সেই পালকি কিন্তু এখানে রয়েছে। একটি চামড়ি গায়ের মূর্তি করা রয়েছে, ওখানে রয়েছে কুয়ো। এটা দেখতে পাচ্ছ সিকিম, এই জায়গাটা আগে তোমার দেখালাম পশ্চিমবঙ্গ, আর এটা দেখালাম সিকিম। এইটা কিন্তু এটা হচ্ছে সিকিমের আদলে। সিকিমের কী কী জিনিসপত্র সব কিন্তু এর মধ্যে রয়েছে। সিকিমে তোমরা গেলে দেখতে পাবে চামড়ি গাই, এই যে এটা দেখতে পাবে। এখানে কিন্তু কুয়ো রয়েছে, এটা কিন্তু যেখানে বলি দেয় সেই সেটা রয়েছে সিকিম। এবারে এই যে বুদ্ধের মূর্তি রয়েছে সিকিমে। তো এই সৃজনী শিল্পগ্রামের মধ্যে প্রতিটা রাজ্যের কিছু কিছু দৃশ্য কিন্তু তুলে ধরা হয়েছে। এই জায়গাটা দেখতে সিকিমের যে লোকসংস্কৃতি সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে। সিকিমের বাসিন্দাদের ড্রেস কেমন হয়, তারা কীরকম কালচারের মধ্যে চলে, সেটাই কিন্তু দেখায়। দেখতে পাচ্ছ এটা কিন্তু অসমের লোকসংস্কৃতি, বিভিন্ন অংশ কিন্তু এখানে ফুটে উঠেছে। আর এই যে রয়েছে তাঁত জোড়া যে মেশিন, সেটা কিন্তু রয়েছে। তো সম্পূর্ণ ডিটেলসে ভিডিও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি না, দেখাতে গেলে পুরো অনেকটা টাইম লেগে যাবে, খুব লেন্থি হয়ে যাবে ভিডিওটা। এবার আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের মানুষেরা কেমন লোক সংস্কৃতির মধ্যে পড়ে, কী কী জিনিস ব্যবহার করে, এইগুলো কিন্তু রয়েছে। তো প্রত্যেকটা ঘরে কিন্তু প্রত্যেকটা রাজ্যের নানান দৃশ্য কিন্তু ফুটে উঠেছে। দেখো ঝাড়খণ্ডের যে নৃত্য, সে নৃত্য গোষ্ঠী যারা, তারা কিন্তু এরকম মুখোশ পরে নৃত্য করে, সমস্ত কিছু ফুটে উঠেছে। ভারতবর্ষের প্রতিটা রাজ্যের কিন্তু একটি একটি করে কক্ষ করে দেখানো রয়েছে। তো বন্ধুরা আমরা কিন্তু তখন ঘুরতে ঘুরতে চলেই আসলাম আন্দামান। কোনো প্লেন নয়, ট্রেন নয়, হেঁটে হেঁটে চলে আসলাম আন্দামান। হেঁটে হেঁটে চলে এসেছি আন্দামান। দেখতে পাচ্ছ আন্দামানে লোক সংস্কৃতি এরকম। আমি জানি না আন্দামান লোক সংস্কৃতি কেমন, কারণ কোনো যাইনি, কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা মদের বোতল, দেখতে পাচ্ছ তোমরা। এই
এখানে একটা রয়েছে মাইটলাস স্মার্ট গার্ডেনিয়া শেল। এখানে নারকেল আছে, যেহেতু সমুদ্র তীরবর্তী এলাকা সেহেতু নারকেল থাকবেই। দেখতে পাচ্ছ সমুদ্রের আশেপাশে লোকজন মানুষ যেমন হয়। এবার রয়েছে নিকোবর। নিকোবর যেতে গেলে তোমাদের উপরে উঠতে হবে, কারণ নিকোবর কিন্তু একটা যেমন সমুদ্র তীরবর্তী এলাকা, সেহেতু কিন্তু উপরে উঠতে হবে তোমাদেরকে দেখতে গেলে। এরকম কিন্তু সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি বেয়ে উঠতে হবে উপরে, কাঠের সিঁড়ি। এটা কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি। এখানে কিছু বাঁশ দেওয়া রয়েছে নিচেই। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে লেখা রয়েছে জুতো খুলিয়ে প্রবেশ করুন, তোমরা রুলটা মানবে। এখানে নিকোবর দ্বীপের যেরকম এগুলো আর কি কেমন অস্ত্র ব্যবহার করে সেগুলোই কিন্তু এখানে ফুটে উঠেছে। তারা কিন্তু অতটাও ডেভেলপ করেনি আমাদের মতো। আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে, জয় গুরু বাবা মিলন হবে কত। দেখতে পাচ্ছ এখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি। আগে কিন্তু এত মেশিন ছিল না, মিক্সার ছিল না, তখন কিন্তু চাল কোটা হতো, ডাল ভাঙা হতো, সমস্ত কিছু ঢেঁকিতে করা হতো। দেখতে ঢেঁকি। এইদের কিন্তু প্রচুর সবুজে ঘেরা অরণ্য, এখানে কিন্তু পাখির বাসা করা রয়েছে। সমস্তটা ঘুরে দেখালে কিন্তু আজকে সারাদিনেও শেষ করতে পারবো না, তো কিছু কিছু বিশেষ বিশেষ অংশ তোমাদের মাঝে দেখাচ্ছি। জীবনে কোনোদিন কিন্তু আমি ভূত দেখিনি, এখানে কিন্তু এসে একদম কিন্তু জীবন্ত ভূত দেখতে পেলাম। দেখো এই দেখো ভূতের সাথে আলাপ হয়ে গেল। দেখতে পাচ্ছ ভূত এগিয়ে আসছে আমার দিকে, ভূত আমাদের কিন্তু হাসছে। দেখতে পাচ্ছ বেশ সুন্দর পরিবেশ। এখানে কিন্তু লেখা রয়েছে শিল্পী কোমল মেটে। তিনি কিন্তু এই যে শিল্প সংস্কৃতি, শান্তিনিকেতনের শিল্প সংস্কৃতি, তিনি কিন্তু সেটা বাঁচিয়ে রেখেছেন। তো এখানে এসে কিন্তু এটা দৃশ্য তোমরা উপভোগ করতেই পারো, দারুণ লাগবে। এখানে লেখা রয়েছে শিল্পী কোমল মেটে। তিনি কিন্তু বহুরূপী সাজে সমস্ত হাটে। দেখাতে পাচ্ছি এখানে একটা খুব সুন্দর বুদ্ধের মূর্তি রয়েছে, সামনে রয়েছে মঞ্চ। দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শান্তিনিকেতন অ্যাসোসিয়েটেড বিএড কলেজ। যেটা এই হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস, যেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পড়াতেন। বিশ্বভারতী ক্যাম্পাস কিন্তু এটাই রয়েছে। শান্তিনিকেতনে যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের খেলার মাঠ কিন্তু এটা দেখা যাচ্ছে তোমাদেরকে। এখানে কিন্তু ফুটবলের কোর্ট করা রয়েছে, ওই ধারে রয়েছে বাস্কেটবলের কোর্ট করা, প্রচুর বড় একটি মাঠ। আর মাঠের চারিপাশেই কিন্তু রয়েছে এরকম সবুজে ঘেরা গাছপালা। দেখতে পাচ্ছ এই যে রয়েছে অমর্ত্য সেনের বাড়ি। আমরা কম বেশি সবাই জানি উনি ভারতীয় হিসাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো বাড়ির নামটা রয়েছে দেখতে পাচ্ছ প্রতীচ, এখানে কিন্তু লেখাই রয়েছে এটা অমর্ত্য সেনের বাড়ি। দেখতে পাচ্ছ বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু, আমরা কম বেশি সবাই জানি তার বাড়ি কিন্তু এটা। বলবো শান্তিনিকেতনের মধ্যে তার বাড়ি এটাই রয়েছে। এটার নাম হলো কোলের বাঁশি। কোলের বাঁশি এই জন্য নাম আছে, এটা আদিবাসীদের মূর্তি। আদিবাসীরা যখন বোলপুর রাইস মিলের সিটি মারে মাথায় খাবার লাই, খাবার আছে, খাবার মাথায় রেখে ছুটতে লাগছে, মায়ের আঁচল উঠছে, আঁচল ধরে বাচ্চারা খেল করতে করতে যেছে। তার মাসি ঘাট ঘুরিয়ে দেখছে যে বাচ্চারা খেল করতে করতে আসছে। সামনে দিকে গেলে দুটোই মূর্তি দেখা যাবে যে হাসি মুখো। এটা বিখ্যাত শিল্পী রামকিঙ্কর ভেজা হাতে তৈরি আছে 1955 থেকে 56 সালে। ওই যে বেদি দেখছেন, উনি এখানে মরে নেন, উনি মরেছিলেন জোড়াসাঁকোরে। ওখান থেকে ছায় নিয়ে ওনার এখানে একটা সমাধি করে দিয়েছে। ওনারা এখানে প্রাণে আত্মার শান্তি পেয়েছিলেন, সেই জন্য নাম আছে আপনার ছাতিমতলা। এবং আগেকার ছাতিম গাছটা মারা গেছে, রাউন্ডের মধ্যে ছাতিম গাছটা আর একটা কালো রঙের ছাতিম গাছ লাগানো আছে। আর এখন এটা বন্ধ আছে, এটা বছরে দুবার খোলে, 23শে ডিসেম্বর এবং 7ই পর যখন পৌষ মেলা হয়। এখানে নাচ গান প্রোগ্রাম হবে, তখন পৌষ মেলা আরম্ভ হবে। বাঁদিকে এই মাঠটা দেখছেন, এইটা হলো পুরনো পৌষ মেলার মাঠ। দেবেন্দ্রনাথ ঠাকুর, রবি ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর এই মাঠের মধ্যে মেলাটা করতেন। দেখুন লোকজন তো আসতো না, জানতেও না। তো
দেখুন এই মাঠের মধ্যে মেলা হতো। আস্তে আস্তে যখন রবি ঠাকুর নোবেল পুরস্কার পেল, রবি সব জানাজানি হলো, ওইদিকে বড় মাঠ আছে, বড় মাঠের মধ্যে পৌষ মেলাটা হয়। এই যে ওই হলদি রঙের বাড়িটা দেখছেন, বাড়িটা অ্যাকচুয়ালি জায়গার নাম শান্তিনিকেতন নয়, ওই বিল্ডিংটার নাম হলো শান্তিনিকেতন, সেই জন্য সেই জন্য নাম আছে বোলপুর শান্তিনিকেতন। এই জায়গার নাম ধরে? হ্যাঁ, ওই বাড়িটার নাম ধরে। এই জায়গার নামকরণেই কিন্তু অনুকরণেই কিন্তু তৈরি হয় নাম শান্তিনিকেতন। আর এটা দেখছো উপাসনা গৃহ, এখানে কিন্তু উপাসনা হয়। এটা কী কী রকম উপাসনা হয় কাকু? হ্যাঁ বলে দিছি। তা ওই বিল্ডিংটার নাম হলো শান্তিনিকেতন। আচ্ছা, ওই বিল্ডিংটা এখন রবি ঠাকুরের মিউজিয়াম করা আছে। আর রবি ঠাকুর ওইখানে বসে গীতাঞ্জলি লিখেছিলেন, তারপর নোবেল পুরস্কারটা পেয়েছিলেন। শান্তিনিকেতন এরিয়া 3670 বিঘা জমি কিন্তু এখানে বর্তমান। এই জায়গাটা পুরো সেন্ট্রালের জায়গা। এখানে যে আচার্য হয় একমাত্র প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি। রয়েছে মাটির ঘর, বহু প্রাচীন প্রাচীন গাছ কিন্তু এখানে দেখতে পাবে তোমরা। আর এই যে রয়েছে তালধ্বজ, মাটির বাড়ি, খড়ের চাল, মধ্যিখানে তাল গাছ। এই যে মাটির বাড়ি, খড়ের চাল। এই দেখাতে পাচ্ছি তোমাদেরকে তাল গাছ। বিশ্বনাথ ঠাকুর কিন্তু এই তাল গাছ দেখে কিন্তু লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। আমরা কিন্তু ছোটোবেলায় কম বেশি সবাই পড়েছি, আমরা যারা আগের স্টুডেন্ট। এখন কিন্তু এইসব পড়াগুলো এখনকার সিলেবাসে নেই। তাল গাছ এক পা দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশ। তাও কিন্তু বলে দিল কবিতাটা, তবে আরেকবার একটু বলে দাও। তাল গাছ এক পা দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। হ্যাঁ, এই সেই কবিতা কিন্তু এখানে এই গাছকে দেখেই কিন্তু অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন। এইটা দেখছো, এটার নাম হলো আপনার তিন পাহাড়। তিন পাহাড়? হ্যাঁ, তিন পাহাড় এই জন্য নাম আছে। রবি ঠাকুর যখন ওনার বাবার সাথে মহেশ্বর দেবেন্দ্র ঠাকুরের সাথে কোপায় খোয়ায় ঘুরতে যেতেন, হ্যাঁ, খোয়াই থেকে 3টে ছোট ছোট পাথর এনেছিলেন, আচ্ছা, যেখানে রেখে দিয়েছিলেন, আর নাম দিয়েছিলেন তিন পাহাড়। এবং রবি ঠাকুরের 10-11 বছর বয়স, তা উনি দিনাম মাস থেকে মামু ভাঙিতে গরুর গাড়ি করে মাটির হাঁড়ি কল চালছে। তা রবি ঠাকুর এটা দেখেছিলেন, তা কবিতাটা এখানে শুরু করেছিলেন, বাংলাদেশে যে শেষ করেছিলেন সেটা হলো কোমর পড়া গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। পরিচয় নিশ্চয়ই তোমরা। এখানে শুরু করি বাংলাদেশে শেষ করেছিলেন। বংশীগঞ্জে পদ্মার পাড়ে হাট বসছে শুক্রবারে। সেই জন্যে ওই সোনাঝুরি হাটটা, যে অনেক খোয়াই নদী আছে, ওই খোয়াই নদীতে বসে। আগে সপ্তাহে একদিন বসতো শুক্রবার, এখন আর লোকজনটা টুরিস্টও বেশি হয়ে গেছিল, হাটটা প্রত্যেক দিনই বসে। অনেকেই বোলপুর শান্তিনিকেতনে আসার মন থাকলেও কর্মব্যস্ততার কারণে হোক বা অন্য কোনো কারণে অনেকের আশা হয় না। তারা দ্য সুবীর ভ্লগস ইউটিউব চ্যানেলে সরাসরি দেখতে পাচ্ছেন সেই মুহূর্ত। আপনারা আপনাদের বন্ধু, আত্মীয় স্বজন, পরিজনদের কাছে, পরিবার পরিজনের কাছে ছড়িয়ে দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে তারাও এই ঐতিহ্যময় বোলপুর শান্তিনিকেতন সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারে এবং দেখতে পারে। এই জায়গাটা দেখছো, এই জায়গার নাম হলো মৃণালিনী আনন্দ পাঠশালা। মৃণালিনী আনন্দ পাঠশালা এই জন্য নাম আছে, রবি ঠাকুরের স্ত্রীর নাম ছিল মৃণালিনী। ওনার আমলে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এখানে এই ওপেন ক্লাস করাতেন গাছের নিচে। পুরনো সেই ঐতিহ্যকে মান্যতা দিয়ে এখনও পর্যন্ত কিন্তু এই গাছের তলায় পুরো খোলাখুলি প্রাকৃতিক পরিবেশে কিন্তু এখনও, মানে পাঠশালা যেটাকে বলে, সেইভাবেই কিন্তু এখনও কালের নিয়মে অপরিবর্তিত রয়েছে এই পাঠশালা। আজও এখানে গাছের তলায় প্রাকৃতিক পরিবেশের মধ্যে ক্লাস নেওয়া হয়। আর ঐতিহ্যবাহী যে পুরনো সেই দিনের গাছপালা, সেগুলো কিন্তু এখনও এখানে রয়েছে, এখানে কেটে ফেলা হয়নি। গাছপালা কাটে না, যদি জল বৃষ্টি ঝড়ে যদি ভেঙে যায় তবে কাটে। তাছাড়া শান্তিনিকেতনে গাছ নিয়ে ঐতিহ্যটা করা আছে। আচ্ছা আচ্ছা, গাছ কোনদিন কাটে না এখানে। বন্ধুরা, সব কিছু জিনিস, সব কিছু স্পট, সমস্ত তথ্য কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব না, কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, তোমাদেরও বোরিং লাগবে। আর সমস্ত ঘুরে দেখা গেলে একদিনে কিন্তু ঘুরে দেখা সম্ভব না সমস্তটাই। তাই যতটা পাচ্ছি বিশেষ বিশেষ স্থানগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি। তো তোমরা যারা নিজের চোখে চাক্ষুষ করে পুরো বিষয়টা দেখতে চাও, তারা অবশ্যই চলে এসো বোলপুর শান্তিনিকেতন। এটা হলো শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠ। আচ্ছা আচ্ছা, এই মাঠটায় পৌষ মেলা? হ্যাঁ, 23শে ডিসেম্বর এবং 7ই পৌষে শান্তিনিকেতনের পৌষ মেলাটা হয়। এই মাঠটার মধ্যে হয়, পুরোটা জুড়েই মাঠ হয়। আগে অনেক হতো, বিল্ডিং বানা হয়েছে, আরও ফাঁকা ছিল, এখন তো অনেক বিল্ডিং হয়ে গেছে। আচ্ছা, এটাকে ফাঁকা ছিল, আস্তে আস্তে এখানে বিল্ডিং হচ্ছে। এখানে শান্তিনিকেতন আর বোলপুরে কত রকমের গাছ আর কী কী গাছ, সেটা কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারে না। বোলপুর এবং শান্তিনিকেতনের প্রতিটি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু ইতিহাস। তো সেই ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত কিছু শুনেছি কাকুর মুখ থেকে, সেটাই তুলে ধরছি তোমাদের কাছে আমার ভিডিওর মাধ্যমে। তোমাদের হচ্ছে এখানে রয়েছে কৃষ্ণাদির ঘরোয়া খাবার। এখানে কিন্তু 15 দেওয়া রয়েছে। এখানে কিন্তু ঘরোয়া খাবার পাওয়া যায়। খাবার কোয়ালিটি কেমন করে চলো ভিতরে গিয়ে দেখা যাক।
তো বন্ধুরা ঘোরাফেরা তো অনেক হলো, এবার একটু পেট পুজোর পালা, সেই জন্য চলে এসেছি একটি হোটেলে, খাবার হোটেলে। তো সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নিই, তো তারপরেই দেখা হচ্ছে। তো বন্ধুরা হোটেলের তরফ থেকে এরকম কাঁসার থালায় সুন্দরভাবে পরিবেশন করা হলো। এরকম রয়েছে ভাত, তারপরে রয়েছে লেবু, ওই জায়গাটায় দেওয়া রয়েছে ঘি, আর এই ধারে রয়েছে পাঁপড়, এধারে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, এইখানটায় ঝুরঝুরে আলু ভাজা, তারপরে রয়েছে ভেন্ডি ভাজা, এখানে রয়েছে ডাল, তারপরে রয়েছে শুক্তো, আর এই ধারটায় রয়েছে আলু পোস্ত, আর এই ধারটায় রয়েছে আমড়ার চাটনি, আর এই রইল রায়তা। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখা হচ্ছে। আমাদের এই নিরামিষ থালির দাম পড়লো 110 টাকা, সঙ্গে রয়েছে আনলিমিটেড খাবার। খাওয়া দাওয়ার পর আমরা চলে আসলাম গীতাঞ্জলি মিউজিয়ামে। সাধারণ দর্শনার্থীদের জন্য রয়েছে 70 টাকা টিকিট এবং ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 10 টাকার টিকিট। এই দেখতে পাচ্ছ কি সুন্দর গোলাপ বাগান, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির বাগান। মিউজিয়ামের ভিতরে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং দেশ বিদেশ থেকে প্রাপ্ত নানান সম্মানিক যে উপহার, সেগুলি কিন্তু ভিতরে প্রদর্শনী হচ্ছে। তো ভিতরে ক্যামেরা অ্যালাউ না থাকার কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না। চলো এবার রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িগুলো দেখে নেওয়া যাক। এখানে অনেক রকমের ফুল গাছ আছে, যেগুলোর নাম কিন্তু আমি জানি না। দেখতে পাচ্ছ ডান ধারে রয়েছে বাড়ি পুনশ্চ, মাঝখানে রয়েছে শ্যামলী, এই ধারে রয়েছে কোণার্ক। 3টে বাড়ি, এখানে রবীন্দ্রনাথের 3টে বাড়ি রয়েছে। আর একটা পাতা দেখতে পাচ্ছ, এটা গাছ, এই পাতাটা দেখো কেমন পিয়ারার মতো পাতা, কিন্তু মাথার দিকটা এরকম এমন একটা হেলা মার্কা। এই যে সামনে রয়েছে কুয়ো, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত কুয়ো। এইখানটায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর একসময় এই গাড়িতে করেই ভ্রমণ করতেন। এই যে রামকিঙ্কর বেইজের করা একটা মূর্তি। এই বন্ধুরা এগুলো হচ্ছে দেবদারু গাছ, সামনে রয়েছে ইউক্যালিপ্টাস গাছ। টিয়া পাখি ডাকছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে টিয়া পাখি আছে, প্রচুর টিয়া পাখি। গাছে দেখো বেড় পাওয়া যাবে না। তো তোমাদের শেয়ার করলাম বোলপুর শান্তিনিকেতন কোথা থেকে আসতে সব থেকে কম খরচে একদিনের মধ্যে কীভাবে সব থেকে ইজিভাবে পুরো বিষয়টা ঘুরে দেখবে শান্তিনিকেতন এবং বোলপুরের যে বিশেষ বিশেষ জায়গাগুলো রয়েছে সাইট সিনিংয়ের, সেইগুলো কী করে খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবে একদিনের মধ্যে, সমস্তটাই শেয়ার করলাম তোমাদের মাঝে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ফ্লগে। তোমার সঙ্গে তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো দ্য সুইট ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও তোমার মতামত। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিওতে।